জয়, বাইক দাঁড় করাও। কি হয়েছে? দাঁড়াও না। আরে বলো আগে। ও বাবা, তুমি দাঁড়াও না। তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে, সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি। চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই। আরে বাবা, এত রাতে এই সমস্ত কাজ কে করে? যদি জন্তু জানোয়ার চলে আসে? আমরা কাল সকালে আসবো। কাল না, আমি আজকে এক্ষুনি পারবো। ওকে বাবা, লেটস গো। বাহ, এটা তো বেশ ভালোই মিষ্টি। আহ, কি হলো? কাঁটা ফুটে গেছে। দেখি আমি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো, মন্টু মেকানিক। আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। আরে ডক্টর কিশোর, আমার ভাই, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ বলো বলো, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে কিছু না শ্যাম, আসলে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এখানে চলে এলাম। তার মানে গাড়িটা খারাপ না হলে তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না? সেরকম কিছু নয় বন্ধু। তাহলে ব্যাপারটা কি? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? নমস্কার ডক্টর কিশোর। আরে অঞ্জলি বৌদি, আপনিও? ডক্টর আমি অন্যদের কাছে, আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর। সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন। আরে ভাই, আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলবো? কি অঞ্জলি? একদম ঠিক বলেছ তুমি। ওকে বাবা, ওকে। আপনারা জিতেছেন, আমি হেরে গেছি। আপনাদের যা বলার আপনারা বলুন। এই না হলে আমার বন্ধু। তবে কিশোর, আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি। কেন? কেন মানে কি? তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না। তুমি শুধু ফোন করলেই বলো আজকে যাব, কালকে যাব। কি কি বলি বলুন তো, যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি অন্যদের সাথে দেখা করা তো দূরস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না। তার উপর আবার অপারেশনের এত কেস, একটুও সময় নেই। বাবা, মা। আরে মা, এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন কিশোর আঙ্কেল। নমস্কার কিশোর আঙ্কেল। নমস্কার। রিমা মা, তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ হঠাৎ করে? মা, আসলে কি বলতো, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্য একটা ছোট্ট মিথ্যা কথা বলেছি যে কালকে আসবো, যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি।
শ্যাম, এই মেয়েটিকে? আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন, তাই না? না ভাই, আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার। শ্যাম, আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন। কিন্তু ভাই, কাউকে মেরে ফেলাও তো পাপ। হ্যাঁ, কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয়। দেখো, ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে? এটা ভুলে যাবেন না, ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল। ভুলে গেছেন? ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিনরাত বেড়াল ঘুরে বেড়াতো, বেড়াল কাঁদতো। তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের 9টা জীবন হয়, কিন্তু কোনো বেড়াল যদি তার আগের 8টা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে, আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, তাহলে তার শেষ জন্ম মানে 9ম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায়। আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায়, তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে। আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল, আর তার মুখে রক্ত লেগে গেছে। মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন? শুনুন, এটাই হলো আপনার মেয়ের সত্য। তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি, তাহলে তুমি শিওর হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল? মুখ হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি, আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার মেয়ে কাউকে মারতেই পারে না। দেখুন বন্ধু, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু যা সত্যি সেটা সত্যি। সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান। কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কারোর সাথে তো না মা। এই নাও, তোমাদের জন্য রইল গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ও নিশ্চয়ই শোনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু, আমায় এখন যেতে হবে। বাঁচাও! বাঁচাও! ভয় পেও না অঞ্জলি, আমি এসে গেছি। রেবা মা, ও ও তোমার মা, আর আমি হলাম তোমার বাবা। মা, তোমার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। শ্যাম, ও এখন আপনার কথা শুনবে না। ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। ওর এখন শুধুমাত্র রক্ত চাই, সে যেই হোক না কেন। অঞ্জলি, আমার মেয়ে নিজের মাকেই মেরে ফেলেছে। শ্যাম, আপনি নিজেকে সামলান, এখন কান্নার সময় নয়। আজ যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে। তাই প্লিজ আমাকে বলুন, ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে। তবে মোহিনী, তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে, তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। থ্যাংক ইউতে শুধু কাজ হবে না, তোমাকে পার্টি দিতে হবে, আর তাও বিগ বিগ পার্টি। ওকে, কিন্তু এখন ছোট একটা পার্টি দেব। একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব, তখন রোজ বড় বড় পার্টি দেব। ওকে, ডান। ডান। আরে ওটাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে,
মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ, না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে? আরে এই পাগল মেয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? সরে যাও। শুনতে পাচ্ছে না নাকি? মনে হচ্ছে মাথাটা গেছে। এই মেয়ে, রাস্তা থেকে সরো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমাদের। সর্বনাশ! সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব। এক কাজ করো, গাড়িটা সাইড দিয়ে নাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও কেউ। হ্যালো মোহিনী, তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কখন আসবে তুমি? কে? ওফ বাবা মোহিনী, তুমিও না? তুমি আমার গলা চিনতে পারছো না? আমি করিশ্মা, তোমার বেস্ট ফ্রেন্ড করিশ্মা। করিশ্মা? দেখো, এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। হ্যালো প্রমোদ, তুমি যত তাড়াতাড়ি পারবে আমার বাড়ি চলে এসো, প্লিজ চলে এসো। কে এখানে? কে এখানে? দেখো দেখো, তুমি যেই হও এসো সামনে। আহ আহ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মোহিনী, মোহিনী! প্রমোদ, প্রমোদ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ও ও ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মোহিনী, কি হয়েছে তোমার? আর কে তোমায় মেরে ফেলবে? ও সে কে? করিশ্মা। সেটা আবার কে? এসেছিল ও ও ও আমাকে আমাকে মারতে এসেছিল, আমাকে মারতে এসেছিল। মোহিনী, কি হয়েছে তোমার? ও এখানে কিভাবে আসতে পারে? আমাকে বিশ্বাস করো প্রমোদ, এসেছিল। তুমি জানো, আমি আর লাকি বাড়ি ফিরছিলাম, তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল। তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল, আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো, কিন্তু তুমি এসে গেলে আর ও পালিয়ে গেল। মোহিনী, এটা তো অসম্ভব। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে, আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম। প্রমোদ, ও এসেছিল, ও বেঁচে আছে, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? কিন্তু মোহিনী, যে মারা যায় সে কখনো ফিরে আসে না, আর এটাই হলো সত্যি। এই দেখো, এই যে করিশ্মার কল। কোথায় তুমি মোহিনী? তুমি এখনো এলে না যে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো প্লিজ। শুনলে তুমি? শুনলে? মোহিনী, আমার মনে হয় কেউ মজা করছে, কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে। কিন্তু এমনটা কেউ কেন করবে? কারণ আমার সোনা, তুমি এখন সুপারস্টার হতে চলেছো, আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল, আর সেই এখন আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে।
এমনটাই যদি হয় তাহলে লাকিকে কে খুন করলো? আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল? প্রমোদ, আমি বলছি না, করিশ্মা বেঁচে আছে। ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। ও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। ওকে বাবা, ওকে। যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে। ওখানে গেলেই তো সবকিছু বোঝা যাবে ভালো করেই, তাই না? আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে। প্রমোদ, আমার ভীষণ ভয় করছে। কাম অন মোহিনী, একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয়ের কি আছে? প্রমোদ, একবার ভেবে দেখো, আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো? যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে। ডোন্ট ওয়ারি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। চলো ভিতরে। কারিশমা, কারিশমা, দেখেছো এখানে কেউ নেই। না প্রমোদ, ও এখানেই কোথাও আছে। আমি ফিল করছি ওকে। আমাদের এখানে আসা উচিত হয়নি। খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। কি হয়েছে তোমার মোহিনী? এখানে কেউ নেই, বিশ্বাস করো। ভালো করে দেখো, জানি না কবে থেকে এসব বন্ধ হয়ে পড়ে আছে, সবকিছু নোংরা হয়ে রয়েছে। যদি এখানে কেউ বা কারিশমাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না? হ্যাঁ, কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে। তুমি চলো এখান থেকে এবার। কারিশমা, কারিশমা, দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশমা এলো না। এবার তো বিশ্বাস করো যে কারিশমা মারা গেছে। তুমি যদি চাও তাহলে ওর লাশটাও দেখাই। কি হয়েছে? প্রমোদ, আমি বলেছিলাম না, ও আছে, ও আছে। কোথায় আছে? আমি এইখানে। কারিশমা? কারিশমা না, তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি। কারিশমা নিজের দেনা আর ঠকানোর ফল কখনো ভোলে না। যখন বেঁচে ছিলাম তখনও নয়, আর মৃত্যুর পরেও নয়। মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয়, আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয়। একটা গভীর অন্ধকার রাত ছিল। একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। তখনই ঝাড়কে চিরে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে। ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে। ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল, এ কি, আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে। মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বুড়ি হয়ে যাব। না না না, এটা হতে পারে না। আমি বুড়ি হতে পারি না, মোটেই বুড়ি হতে পারি না আমি। আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই। ডাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয়, কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না। ঘরের সব দরজা বন্ধ পড়েছিল। তখন
ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল। ও ঘুরে দেখল, তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল। কি ভাগ্য আমার, শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে। এখন আমি এর রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব। দাঁড়াও, আমার খিদে না মিটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ? দাঁড়িয়ে যা ডাইনি, আর এই গ্রাম থেকে দূরে চলে যা, না হলে আমি তোকে মোটেই ছাড়বো না। ডাইনিকে মারাটা মুশকিলই নয়, অসম্ভব কাজ। মূর্খ তান্ত্রিক, এখন তুই বাঁচবি না, আর না এই গ্রামবাসীরা। ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির ওপরে ছড়ে ফেলে দেয়। ডাইনি কষ্টে ছটপট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো। ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি কাউকে কিচ্ছু করব না। এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না। তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে, যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দী হয়ে যায়। তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুয়োর কাছে গিয়ে পৌঁছয়। আজকের পর তুই এই কুয়োতে বন্দী থাকবি, যতক্ষণ কেউ তোকে এখান থেকে বার না করে দিচ্ছে। এই রনিত, কি যে কেঁদে বেড়াস? তুই এখানে মুখ ঝুলিয়ে কেন বসে আছিস? আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই, কারোর শ্রাদ্ধে নয়। জাস্ট চিল ইয়ার। ভাই, যবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনির কুয়ো রয়েছে, আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয়, ব্যাস তখন থেকেই আমার কেরোসিন অবস্থা ভাই। আরে গ্রামের লোকেরা মূর্খ হয়, সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির ওপরে আজ অব্দি বিশ্বাস করে। যাই হোক, ঠিক আছে, ডাইনি হোক বা ডাইনির মা, ওর সাথে আমরা করব তাম্মা তাম্মা। কি বন্ধুরা? ঠিক বলেছিস। রনিতের কথাগুলো একদম সত্যি ছিল, কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল। এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল। জল শেষ হয়ে গেছে, আমি জল নিয়ে আসছি। ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল। তখনই ও সামনে একটা খুঁটিতে অনেকগুলো বাদুড়কে ঝুলে থাকতে দেখতে পায়, আর তারপর ওই সব বাদুড়গুলো ওখান থেকে যেই না উড়ে চলে গেল, ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখলো। বোর্ডে লেখা ছিল সাবধান, ডাইনির কুয়ো, এই কুয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ। আজ পৃথিবী কোত্থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে। ভগবানই জানে এই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে। ভিকি একটা গাছের ডাল ভাঙে, সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুয়ো থেকে জল বার করতে লাগলো। তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ভিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না। ভিকি ঘাবড়ে গিয়ে, কে আছে ওখানে? মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়োতে ফেলে দিয়েছে হবে।
আমি আবার ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। দেখ তান্ত্রিক, আমি আবার ফিরে এসেছি। ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে ভিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল। ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয়ে থেমে যায়। তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায়, আর তখনই ও ভিকের পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ভিকি অনুভব করে ফেলল যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ও একটু ভয় পেয়ে গেল। তা সত্ত্বেও ভয়ে কাঁপছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো, আর খুব খারাপভাবে শক লেগে চোখ খোলা হয়েই রয়ে যায়, যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল। কুয়োর ওপরে বাতাসে একটা বুড়ি খুবই মারাত্মক ডাইনি, যে ওকে দেখে জোরে জোরে হেসে যাচ্ছিল। ভিকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও বেশি দূর যেতে পারল না। ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে জোরে টেনে নিল। আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়রাও দৌড়তে পারবে না, তাহলে তুই আর কি জিনিস রে? হ্যাঁ, কত যুবক আর গরম রক্ত। আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তুমি এই জল খেয়ে নাও। আমি জল নয়, রক্ত খাই। তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িসনি নাকি রে? রক্ত চুষে খাওয়া ডাইনি আমি, যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায়। এবার আমি তোর রক্ত খাবো। হঠাৎ ডাইনির জিভ খুব ধারালো হয়ে যায়, আর একটা ঝটকায় ভিকির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ওর ধড় থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো। রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায়, আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায়। এই ভিকি কোথায় মরে গেল ভাই? অমিত, মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে। ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে। অমিত ওই দিকে তাকিয়ে দেখল ঝাড়টা একটু নড়াচড়া করছিল না। ও বলল, কোথায় নড়ছে? ওখানে তো কিছুই নেই। ভয় পাস না, বাতাসে নড়ছিল হয়তো। কিন্তু বাতাস তো একটুও বইছে না। দেখ, একটাও পাতা নড়ছে না। ভাই, তুই খুব বেশি ভয় পাস। কোনো জন্তু হবে, আমাদের দেখে ভয় পালিয়ে গেছে। তুই টেনশন নিস না, চল চিল মার यार। কিন্তু রনি তো টেনশন নিয়ে ফেলেছিল। বাঁচাও, 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 বাবা, বাঁচাও। ওর বন্ধু ওকে ছটপট করতে দেখছিল। অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়লো। রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করলো। তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায়। এই কারণে অমিত আর সনজিৎ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামলে নেয়, আর ওদের নজর রনিতের দিকে চলে যায়। রনিতের মাথা ধড় থেকে উধাও ছিল। এটা দেখে অমিত, সনজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায়। দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনির চুল বেরিয়ে আসে, আর ওই চুলটা ওদেরকে ধরে কুয়োর দিকে টেনে নিয়ে চলে যায়। দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনির চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল। আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি। মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায়, তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে। সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না। কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে।
আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়?